এই মানুষটা আগে তাকে প্রতিনিয়ত অপমান করত, আর আজকাল তাকে বারবার সাহায্য করছে। আর এখন কতটা যত্ন করে তার হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে। এই রুহান কি সেই আগের রুহান? রাগে টান টান করে রাখা মুখটা এখন যেন অদ্ভুত এক কমলতায় ঢেকে থাকে। এই কয়েকদিনে রুহি তার একেবারে নতুন এক রূপ দেখেছে, যেটাই নেই কোনো অহংকার, নেই কোনো রাগ। অন্যদিকে ঈশান অনেকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে রুহানের কাণ্ড দেখছে। তার নিজেরই বিশ্বাস হচ্ছে না, এটা কি তাদের সেই রুহান যে মেয়েদের থেকে 100 হাত দূরত্ব বজায় রেখে চলে, যে সবসময় গম্ভীর আর রূঢ়। তার তো হেসে ফেলতে ইচ্ছে করছে, চাইলে তো রুহান নার্সতে ওষুধ লাগাতে পারত, কিন্তু না, নিজেই এত যত্ন করে করছে। ঈশান এবার রায়ানের কানে ফিসফিস করে বলে, দেখ রুহান তেজপাতার কেমন কেয়ার করছে। রায়ান এবার রুহান আর রুহির দিকে তাকায়। এতক্ষণ মিথিলা চিন্তায় সে খেয়াল করেনি, কিন্তু এখন দেখল সেও কিছুটা অবাক। তবে অবাকের সাথেই এক মুচকি হাসি খেলে গেল তার মুখে। ঈশান এবার ফোন বের করে রায়ানকে বলে, একটা ছবি তুলে রাখি, রুহানকে খেপানো যাবে বল। বলে সে নিঃশব্দে কয়েকটা ছবি তুলে রাখে রুহান আর রুহির অগোচরে। রুহান খুব যত্ন করে রুহির হাতে ঔষধ লাগিয়ে দেয়। ঠিক তখনই মিথিলার মা আর আপু কেবিন থেকে বেরিয়ে এলেন। রুহি ধীরে উঠে দাঁড়ায়। সে রায়ানের দিকে তাকিয়ে বলে, আপনি দেখা করে আসুন। রায়ান একটু হাসে, চিরচেনা ঠাট্টার ভঙ্গিতে বলে, এতক্ষণ কেটে কেটে এখন যেতে বলছো, যাও দেখা করে এসো। রুহিও তার কথায় স্মিত হাসে। সে ধীরে কেবিনের দরজার দিকে এগিয়ে যায়। কেবিনে ঢুকেই রুহির চোখ আটকে যায়। মিথিলা একটা বালিশে হেলান দিয়ে বসে আছে, মাথায় ব্যান্ডেজ। সে দৃশ্য দেখে রুহির চোখ আবার ঝাপসা হয়ে ওঠে। চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। মিথিলা রুহিকে দেখেই একটা মৃদু হাসি দেয়, হাত তুলে ইশারা করে ডাকে। রুহি আর দেরি না করে ছুটে গিয়ে হালকা করে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে, তুই কেন আমার জন্য নিজের রিস্ক নিলি? যদি বড় কিছু হয়ে যেত? মিথিলা ধীরে রুহিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। তার চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বলে, একদম কাঁদবি না, আমার কিছুই হয়নি। আমি যদি তৎক্ষণাৎ না যেতাম তাহলে তো তুই ওখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতি। রুহি নাক টেনে বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, নড়তেও পারছিলাম না, কিন্তু তাই বলে তুই কোনো কিছু না ভেবেই দৌড় দিবি? মিথিলা হেসে মাথা নাড়ে। আমার কিছুই হয়নি, এবার আর কাঁদিস না। রুহি তবু মন খারাপ গলায় বলে, কিছুদিন পর তোর বিয়ে, আর এখন আমার জন্য? মিথিলা এবার ভ্রু কুঁচকে রেগে গিয়ে বলে, আর একবার এ কথাটা বললে থাপ্পড় খাবি। রুহি আর কিছু বলে না, শুধু আবার মিথিলাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সে নিজেকে ছাড়িয়ে নিয়ে মজা করে বলে, তোর প্রাণপ্রিয় স্বামী তোর জন্য বাইরে ছটফট করছে, আমি আসছি কেমন? মিথিলা রুহির কথা শুনে হেসে ওর মাথায় একটা হালকা চাপড় মারে। রুহিও হেসে ফেলে। তারপর কেবিন থেকে বেরিয়ে আসে। রুহি কেবিন থেকে বের হওয়ার পর রায়ান ধীরে ভেতরে ঢোকে। মিথিলাকে এমন অবস্থায় দেখে তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। কি নিঃশব্দ যন্ত্রণা জমে আছে মেয়েটার মুখে। সে আস্তে করে গিয়ে মিথিলার পাশে বসে। মিথিলা চোখ বন্ধ করে রেখেছে, তার ঘুমের প্রয়োজন। সে রায়ানের জন্যই অপেক্ষা করছিল। রায়ান ধীরে মিথিলার কপালে তার অধর ছোঁয়। নরম কোমল সেই স্পর্শে মিথিলা হঠাৎ কেঁপে ওঠে। এতটা কাছ থেকে রায়ানকেই প্রথম অনুভব করছে। একটা লাজুকতা ছড়িয়ে পড়ে তার চোখে মুখে। সে ধীরে চোখ খুলে নিচু গলায় জিজ্ঞেস করে, আপনি কখন এসেছেন? রায়ান হালকা হেসে বলে, এখন এলাম, ঘুমাও তুমি, আমি এখানে আছি। তারপর সে মিথিলাকে খুব সাবধানে ধরে শুয়ে দেয়। মিথিলা আর কিছু বলে না, শুধু রায়ানের হাতটা ধরে চোখ বন্ধ করে নেয়। সেই হাতের উষ্ণতাতে সে যেন শান্তিতে ডুবে যেতে চায়। ধীরে ধীরে মিথিলা সুস্থ হয়ে ওঠে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে একদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়। এরপর পরদিনই তাকে বাসায় নিয়ে আসা হয়। রুহি প্রতিদিনই মিথিলাকে দেখতে যেত, তার যত্ন নিত, গল্প করত, একটুও কষ্ট না হয় যেন। মিসমি আর রিফা এসেও তাকে দেখে যায়। এদিকে
রুহানের পরিবারের সবাই একে একে মিথিলাকে দেখতে চায়। মেয়েটির অবস্থা দেখে তার শারীরিক ও মানসিক প্রস্তুতির দিক ভেবে পরিবার থেকে বিয়ের দিনটা কিছুদিনের জন্য পিছিয়ে নেওয়া হয়। সবাই চায় মিথিলা পুরোপুরি সুস্থ হয়ে উঠুক। আর রায়ান প্রতিদিন মিথিলাকে দেখে যেত, চোখে চোখে তার খেয়াল রাখত। দেখতে দেখতে রায়ান মিথিলার বিয়ের সময় ঘনিয়ে এসেছে। আজ রাতে মেহেদি অনুষ্ঠান। সবাই যেন উচ্ছ্বাসে ভাসছে। পুরো আয়োজনটা রুহান ও তার পরিবার অত্যন্ত যত্ন নিয়ে সাজিয়েছে। প্রতিটি ডিটেলস খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়েছে, তাতে যেন কোথাও কোনো ঘাটতি না থাকে। আজই সবাই কমিউনিটি সেন্টারে চলে যাবে, কারণ মেহেদি, গায়ে হলুদ, বিয়ে সব অনুষ্ঠান সেখানেই হবে। তাই সকাল সকাল সবাই রেডি হয়ে নেয়। কেউ গাড়ি গোছাচ্ছে, কেউ আবার গিফট প্যাকিংয়ে ব্যস্ত। সেন্টারটা বেশ বড় এবং জমকালো, তাই একসাথে অনেক আত্মীয় স্বজন অনায়াসেই থাকতে পারবে। অতিথিদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে মিথিলার পরিবারের সদস্যদের জন্য। আগেই ফোন করে তাদের সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে, যেন এসে কোনো অসুবিধা না পড়ে। রুহানের বাবা চাচারা ব্যস্ত হয়ে পড়েছেন। রায়ান তো এমনিতেই ঘোরের মধ্যে, সে যেন বিশ্বাসই করতে পারছে না এত দ্রুত সব হয়ে যাচ্ছে। কমিউনিটি সেন্টারে গিয়ে প্রথমে সবাই ডেকোরেশনের কাজ তদারকি করবে। ফুল, লাইট, মেহেদির স্টেজ, ফটোগ্রাফির স্পট সব কিছু নিখুঁতভাবে সাজানোর চেষ্টা চলছে। একদিকে বিয়ের আনন্দ, অন্যদিকে চাপ, সব মিলিয়ে বাড়ির পরিবেশ যেন এক মিষ্টি হুলস্থুলে পরিণত হয়েছে। এদিকে মিথিলা সেই সকাল থেকেই রুহিকে জোর করছে তাদের সঙ্গে কমিউনিটি সেন্টারে এখনই যাওয়ার জন্য, কিন্তু রুহি একদমই রাজি না। তার সোজাসাপটা কথা, ওখানে সব বড় লোকদের ভিড়ে আমি গিয়ে করবোটা কি? মিথিলা কিছুতেই দম পার পাত্রী না। সে স্পষ্ট জানিয়ে দেয়, রুহি, মিসমি আর ইফাকে ছাড়া সে এক পাও যাবে না। ইফা আগেই বলেছে সে রাতে যোগ দেবে, তাই তাকে জোর করেনি। কিন্তু মিসমির ব্যাপারে শুনে মিথিলার মন খারাপ হয়ে যায়। মিসমি বলেছে তার বাবা মা নাকি তাকে বিয়েতেও যেতে দেবে না। এই কথা শুনে মিথিলা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সিদ্ধান্ত নেয় সে রুহিকে নিয়ে আগে মিসমির বাড়ি যাবে। সেখানে গিয়ে ওর বাবা মাকে ম্যানেজ করার চেষ্টা করবে। কিন্তু সমস্যা একটাই, রুহি এখন যেতে চাইছে না। শেষমেশ মিথিলা ওর সব ইমোশন কাজে লাগিয়ে কপাল কুঁচকে চোখে জল এনে রুহিকে ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করায়। রুহিও শেষ পর্যন্ত হাল ছেড়ে বলে, আচ্ছা যাব, আগে মিশমির বাসায় যাব। মিথিলার মুখে তখন বিজয়ের হাসি। রুহি আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। জলপাই রঙের হালকা কাজ করা 3 পিসে ওকে খুব স্নিগ্ধ লাগছে। তার আলমারিতে গুনে গুনে আছে ভার্সিটিতে যাওয়ার জন্য 4টে জামা আর 3টে কোনো অনুষ্ঠানের জন্য তুলে রাখা। আজকের জামাটা সেখান থেকেই। চুলে মাঝখান দিয়ে সিঁথি করে দুপাশের হালকা চুলে ক্লিপ দিয়ে পেছনে আটকায়। ঠোঁটে হালকা লিপ গ্লস, চোখে পাতলা করে আইলাইনার। এতেই নিজেকে আয়নায় দেখে একটু হাসে। এই সময় ছোট বোন জুহি বায়না শুরু করে সে এখনই রুহির সঙ্গে যেতে চায়, অথচ তার যে পরীক্ষা চলছে সে খবর নেই। আমার সিলেবাস শেষ, কালকে সকালেই ওখান থেকে এক্সাম দিতে পারবো। গাল ফুলিয়ে বলল জুহি। রুহি বিরক্ত হয়ে মাকে ডাকে, আম্মু, তোমার মেয়েকে সামলাও। মা এগিয়ে এসে জুহিকে চোখ রাঙিয়ে বলে, একদম বাড়াবাড়ি করবি না, খুব মেধাবী হয়ে গেছো না। তারপর রুহির দিকে তাকিয়ে বলেন, তুই সাবধানে থাকিস, আমি জুহিকে নিয়ে বিয়ের দিন যাব। রুহি হেসে মাকে আশ্বস্ত করে। তোমার কি মনে হয় আমি জুহির মতো নিজেকে সামলাতে পারবো? ঠিক তখনই মিথিলা এসে হাজির। রায়ান আগে থেকেই ওদের জন্য গাড়ি পাঠিয়ে রেখেছিল। রুহির অবশ্যই সব বড়লোকি কারবার পছন্দ হচ্ছে না, কিন্তু মিথিলার জন্য সহ্য করছে। ওরা দুজন মিলে গাড়িতে ওঠে। আগে যাবে মিসমির বাড়ি, ওর বাবা মাকে রাজি করাবে। তারপর মিথিলাদের বাসায় ফিরে জিনিসপত্র নিয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দেবে। রুহি আর মিথিলা এসে পৌঁছায় মিসমিদের বাসায়। এসে মিসমির মা রুনা খন্দকারকে অনেক বুঝিয়ে বলেন যেন মিসমিকে বিয়েতে যেতে দেন। রুমা খন্দকার মিথিলাকে আগাগোড়া একবার ভালো করে দেখে নেন। মিথিলার পরনে রায়ানের উপহারে দেওয়া দামি একটি ড্রেস, সাথে গাড়িও এনেছেন। সব দেখে তার চোখে ঝলক ধরে যায়। মনে মনে ভেবে নেন নিশ্চয়ই মেয়েটি কোনো ধনী পরিবারের। তাই মুখে একটু নরমভাবে নিয়ে বলেন, আসলে টাকা তো নেই মা, গিফট ছাড়া গেলে কি মানায়?
মিথিলা সঙ্গে সঙ্গে আন্তরিকভাবে বলে ওঠে, আন্টি কিছু লাগবে না, শুধু মিশমি গেলেই হবে। আর আপনি ও আপনারা সবাই রাতে আসবেন, গিফট টিফটের কোনো দরকার নেই। মিথিলার এমন সদাচরণে রুমা খন্দকার খুশি হয়ে যান। এবার নিজেই মিসমিকে রেডি হতে বলেন। মিসমি তখনও অবাক। সকালে মিথিলার ফোন পাওয়ার পর যখন একবার মাকে বলেছিল যাওয়ার কথা, সঙ্গে সঙ্গে এক চড় খেয়েছিল। আর এখন হঠাৎ করে এমন বদল। তবে এসব না ভেবে সে শুধু খুশি হয়। কতদিন পর একটা বিয়েতে যাচ্ছে, তাও আবার প্রিয় বান্ধবীর। তাড়াতাড়ি রেডি হয়ে কাপড় চোপড় গুছিয়ে রুহিদের সঙ্গে বেরিয়ে পড়ে। এরপর মিসমি, রুহি, মিথিলা 3 বান্ধবী একসাথে, সঙ্গে মিথিলার মা, আপু এবং দুলাভাই সবাই মিলে একসাথে রওনা দেয় কমিউনিটি সেন্টারের পথে। কমিউনিটি সেন্টারের সামনে এসে গাড়ি থামে। একে একে সবাই জিনিসপত্র নিয়ে নেমে দাঁড়ায়। রুহি, মিথিলা আর মিসমি চারপাশে তাকিয়ে চোখ বড় বড় করে দেখে সারা জায়গা জুড়ে অসাধারণ সাজসজ্জা, ঝলমলে আলো, রঙিন ফুলের বাহার আর নিখুঁত ডেকোরেশনে পুরো জায়গাটা যেন স্বপ্নের মতো লাগছে। মিথিলার মা চারপাশে তাকিয়ে মুগ্ধ হলো। মনের ভেতর একটা চাপা দুশ্চিন্তা কাজ করছে। হালকা গলায় বলেন, হ্যাঁ রে মিথিলা, দেখ ওরা কত বড়লোক, আমাদের মতো সাধারণ একটা ঘর থেকে তোকে নিয়ে যাচ্ছে। তুই পারবি তো সব সামলাতে? মিথিলা চুপ করে থাকে। তার নিজেরও নার্ভাস লাগছে। এত বড় সংসার, এত নতুন মানুষ, সে কি পারবে নিজেকে মানিয়ে নিতে? পারবে কি সবাইকে খুশি রাখতে? রুহি পাশে দাঁড়িয়ে মিথিলার মাকে আশ্বস্ত করে। আপনি অযথা চিন্তা করছেন আন্টি, দেখবেন মিথি খুব ভালো থাকবে, তাই না আপু? শেষ কথাটা সে মিথিলার আপুর উদ্দেশ্যেই বলে। মিথিলার আপুও মাকে সান্ত্বনা দিয়ে বলেন। মিথিলার মা একটা দীর্ঘশ্বাস ফেলেন। মুখে কিছু না বললেও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে চোখে এক চিলটে অশ্রু এসে পড়ে। ওদিকে মিথিলার দুলাভাই তাড়া দেন। চলো চলো সবাই ভিতরে ঢুকে পড়ো, অনেক কাজ বাকি। সবাই একসাথে ভেতরে প্রবেশ করে। ভেতরে এসে মিথিলা, তার মা, আপু ও দুলাভাই রুহানের পরিবারের সদস্যদের সঙ্গে একে একে পরিচিত হন। এই সময় রায়ানও তার বন্ধুরা উপস্থিত ছিল না, তারা অন্য কাজে ব্যস্ত ছিল। রুহি আর মিসমি একপাশে দাঁড়িয়ে সবকিছু খেয়াল করছিল। মিসমি রুহির কানের কাছে ফিসফিস করে বলল, হ্যাঁ রে রুহি, মিথির তো ভাগ্য খুলে গেল। বল, দেখ কত সুন্দর করে সাজিয়েছে সব কিছু। এগুলোতে অনেক খরচ, তাই না? রুহি হেসে মিসমিকে বলল, তোর জন্য একটা রাজপুত্র ঠিক করব, তখন তোর বিয়েটাও এমন রাজকীয় হবে। মিসমি হঠাৎ অন্যমনস্ক হয়ে ফিসফিস করে বলল, আমার জন্য রাজপুত্র? নিজের পরিবারের লোকজনই তো ঠিক মতো কথা বলে না, রাজপুত্র কোথা থেকে আসবে? রুহি চুপচাপ তাকায় তার দিকে। মেয়েটার চোখে পানি চিকচিক করছে। রুহি বুঝতে পারে মিসমির ভেতরে অনেক অজানা কষ্ট লুকিয়ে আছে, যা সে কাউকেই বলতে চায় না। কোথাও যেতে বললে সে কখনো রাজি হয় না, সবসময় ভীত চুপচাপ থাকে। রুহি মিসমির গাল 2 হাতের মাঝে নিয়ে আদরে স্বরে বলে, আমি জানি তোর মনে অনেক চাপা কষ্ট আছে, যেগুলো তুই কখনো প্রকাশ করিস না। কেন বল, আমরা কি তোর কেউ না? দেখ, মন খারাপ করে কষ্ট লুকিয়ে রাখিস না, কাউকে বললে হালকা লাগে, বুঝলি? মিসমি কিছু বলে না, শুধু চোখের কোণে জমে থাকা জল নিয়ে চুপচাপ তাকিয়ে থাকে রুহির দিকে। তখনই অরণ্যা এসে রুহিকে ডাক দেয়। এই যে রুহি। রুহি ওকে দেখে হেসে বলে, কেমন আছেন আপু? অরণ্যা কাছে এসে তাকে জড়িয়ে ধরে। রুহিও সাদরে আলিঙ্গন করে। অরণ্যা জড়িয়ে ধরে বলল, খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আপু। রুহি মৃদু হেসে উত্তর দেয়। অনন্যা তখন মিসমির দিকে তাকিয়ে বলল, ওকে তো ঠিক চিনলাম না। রুহি হেসে বলল, ও আমাদের আরেক বান্ধবী, খুব লাজুক স্বভাবের, জানেন? অনন্যা মিষ্টি হেসে মিসমির গালে হাত রেখে বলল, বাহ, তুমি তো দেখতে দারুণ মিষ্টি। মিসমি লজ্জায় মৃদু হাসে। তখন রুহি বলল, উনি হচ্ছেন অনন্যা আপু, রুহা। এটুকু বলে সে থেমে যায়। রুহানকে সে কিভাবে পরিচয় দেবে বুঝতে পায় না। তবে মুখে ভাইয়া বা অন্য কিছু বলতে চাইলে কেমন যেন অস্বস্তি হয়। সে আমতা আমতা করতে থাকে। মিসমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হলো রে, বলছিস না যে?
অনন্যা বিষয়টা বুঝতে পেরে হালকা হেসে মিসমিকে বলে। আমি হচ্ছি রোহানের বড় আপু, বুঝলে? ও আচ্ছা। মিসমি একগাল হেসে জবাব দেয়। এরপর অনন্যা রুহিকে বলল, তোমরা যাও, ফ্রেশ হয়ে নাও। উপরের বাম পাশের রুমগুলো কনে পক্ষের, আর ডান পাশেরগুলো বর পক্ষের, বুঝেছ? রুহি মাথা নাড়িয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ চোখ পড়ে ছাদ থেকে নামতে থাকা রুহান, রায়ান, জনি, ঈশান আর সাব্বিরের দিকে। রুহানের চোখে চোখ পড়তেই সে থমকে দাঁড়ায়। রুহানও দাঁড়িয়ে পড়ে। সে ভেবেছিল রুহি হয়তো রাতে আসবে। মুহূর্তকাল তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর রুহি চোখ সরিয়ে নেয়। ছেলেরা ধীরে ধীরে নিচে নেমে আসে। রায়ান এগিয়ে এসে রুহির সামনে দাঁড়িয়ে মুচকে এসে বলে। কি অবস্থা শালিকা সাহেব? রুহিও হেসে উত্তর দেয়। খুবই ভালো। আপনার অবস্থা কেমন? অবশ্য তা তো ভালো হওয়ারই কথা। দুদিন পর তো মিথিলাকে পেয়ে যাচ্ছেন। রায়ান ঠোঁটে এক চোরা হাসি এনে বলে। শুধু মিথিলাকে পাবো ভাবছো? তোমাকে পাবো না? রুহি ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে। মানে? রায়ান চোখ টিপে মজার ছলে বলে। শালি, আধে ঘরওয়ালি। তার কথায় সবাই মুখ চেপে হাসে। রুহিও হাসতে হাসতে বলে। কিন্তু আমরা আপনাকে নাকানি চুপানি খাওয়াবো, বুঝলেন? সামলাতে পারবেন তো? পাশে দাঁড়িয়ে থাকা মিসমি এবার হেসে ওঠে। আর তখনই জনির চোখ পড়ে মিসমির মুখে। সবসময় দুঃখী হয়ে থাকা মেয়েটা আজ এত সুন্দরভাবে হাসতে দেখে তার বুক কেমন করে ওঠে। তারপর আবার চোখ সরিয়ে নেয়। জনি রুহিকে খোঁচাতে ভালোবাসে। রুহিকে রাখতে দেখলে সে ভালোই মজা নেয়। তাই এবার বলে ওঠে। তোমাদের সামলানো তো কঠিন হবে, বিশেষ করে তোমাকে। রুহি আবার ভ্রু উঁচিয়ে বলে। মানে? এই এক ভ্রু উঁচানো। রুহানের কাছে সেটা যেন এক অদ্ভুত মায়ার প্রতিচ্ছবি। সে এখনও সবার অগোচরে রুহির দিকে তাকিয়ে, যেন চোখের ভেতর কোনো অজানা গল্প জমা হয়ে আছে। জনি হাসতে হাসতে বলে। মানে তোমার যেতে সেইতে যেইছো সব পালাবে। সবাই হেসে ওঠে এবার। রুহি একটু রেগে গিয়ে কোমরে হাত রেখে অন্য হাতে তর্জনী তুলে জনির দিকে তাকিয়ে বলে। আর আপনি হচ্ছেন একটা হাবলা। জনি মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে। বাকিরা হেসে কাহিল। হঠাৎ মিসমির একটু জোরে হাসি ফেটে পড়ে। আর তাতে জনি চমকে উঠে তার দিকে তাকায়। চোখে অবাক দৃষ্টি। সে দৃষ্টিতে ধরা পড়ে মুগ্ধতা। কিন্তু জনি সে তাকানোতে মিসমি গুটিয়ে যায়। সে হেসে নেওয়া মুখটা গম্ভীর করে নিচের দিকে তাকিয়ে থাকে, কিছুটা অস্থির, কিছুটা অস্বস্তি নিয়ে। রুহি তার হাত টেনে ধরে ফেলে বলে। চলো পড়ে যাই। মিসমি কিছু না বলে ওর সঙ্গে হাঁটা দেয়। এদিকে বাকিরা আবার যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। রুহান চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে এক চাপা ভাবনা, যেটা সে নিজেও পুরোপুরি বুঝে উঠতে পারে না। সন্ধ্যা হয়ে গেছে। কমিউনিটি সেন্টারটা ধীরে ধীরে গেস্টে ভরে উঠছে। আলো ঝলকানিতে পুরো সেন্টারটা যেন রঙিন হয়ে উঠেছে। মিথিলার রুমে সাজসজ্জার প্রস্তুতি চলছে পুরোদমে। পার্লার থেকে মেকআপ আর্টিস্ট এসেছে, যারা মিথিলাকে ঘিরে ব্যস্ত হয়ে আছে। তার সাথে রুমে রয়েছে রুহি আর মিসমি। তারা তিনজনই ঠিক করেছে একসাথে এই ঘরেই থাকবে। কিছুক্ষণ আগেই ইভা এসেছিল, কিন্তু সে রাতে থাকতে পারবে না। মিথিলার গায়ে এখন গাঢ় সবুজ রঙের শাড়ি, যেটায় সোনালি সিকোয়েন্সের কাজ করা। তার মাথায় হালকা ওড়না, সেটিও সোনালি রঙের। সাজ শেষ হওয়ার পর ওকে যেন অপার সৌন্দর্যের কোনো মূর্তি মনে হচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা ইভা মজা করে বলে উঠল। আজকের রায়ান ভাইয়ার হার্ট ব্লক হয়ে যাবে মিথিলা। মিথিলা লজ্জাপর ভান করে, কিন্তু সে মোটেও লজ্জা পাচ্ছে না। তার চোখে মুখে সেই লজ্জার ছায়া নেই। রায়ানের সাথে তার সম্পর্কটা এতটাই গাঢ় হয়ে গেছে যে সে এখন এসব কথায় স্বাভাবিক থাকতে শিখে গেছে। রুহি আর মিসমি একসাথে হেসে ওঠে মিথিলার ভান দেখে। মিথিলা চেয়েছিল রুহি আর মিসমিকেও মেকআপ আর্টিস্ট দিয়ে সাজিয়ে দিতে, কিন্তু তারা দুজনেই বলেছে নিজেরা সাজবে। রুহির পরনে রায়ানের উপহার দেওয়া গাঢ় মেরুন রঙের নায়রা কাট থ্রি পিস, এক পাশে ওড়না ঝুলিয়ে দিয়েছে। চুল মাঝখানে সিদ্ধি করে দুপাশ থেকে কয়েকটা চুল নিয়ে পেছনে একটা নর্মাল ক্লিপে আটকে রেখেছে। কানে মাঝারি আকারের পাথরের দুল, মুখে হালকা প্রসাধনী, কিন্তু তাতে রুহিকে অসাধারণ লাগছে। একটা শান্ত আত্মবিশ্বাসী সৌন্দর্য যেন। অন্যদিকে মিসমির গায়ে নীল রঙের একটা লং গাউন, যেটা মিথিলারই দেওয়া।
মিসমি নিজে কখনো ভালো ড্রেস কিনতে পারে না বললে ভুল হবে, ঠিক করে বললে তার জন্য কেনা হয় না। আজও সে কয়েকটা সাদামাটা 3 পিস নিয়ে এসেছিল, কিন্তু মিথিলা তাকে সেখান থেকে পরতে দেয়নি। মিথিলা নিজের বিয়েতে রুহানদের বাড়ি থেকে পাওয়া গিফটসের মধ্যে থেকে মিসমির জন্য আলাদা করে 3টে জামা রেখে দিয়েছিল। মিসমি নিতে না চাইলেও শেষ পর্যন্ত মিথিলা জোর করে দিয়ে দিয়েছে। মিসমির চোখে মুখে আনন্দ, একটু কৃতজ্ঞতাও। তার হাসি আজকে একটু বেশি সত্যিকারের। সাজেগুজে সে আজ নতুন এক মিসমি হয়ে উঠেছে। রুহি একবার তাকিয়ে দেখে নেয় ওকে, মুচকি হাসে। বাইরে তখন বিয়ের গানের সুর বাজছে। রুহান, জনি, ঈশান, সাব্বির, রিয়াজ আর রুহান, রায়ানের কয়েকজন কাছের কাজিন মিলে একসাথে দাঁড়িয়ে অপেক্ষা করছে রায়ানের জন্য। তাদের সবার পরনে এক ডিজাইনের পাঞ্জাবি, তবে প্রত্যেকের রং ভিন্ন। কেউ পরেছে সাদা, কেউ হালকা নীল, কেউ আবার গাঢ় নেভি। আর রুহানের পরনে মেরুন রঙের পাঞ্জাবি। আকস্মিকভাবে রুহির 3 পিসের সাথে ঠিক মিলে যায়, যদিও সে এখনও রুহিকে দেখেনি। বহিরঙ্গে আলো আর মানুষের ভিড়ের মাঝে হঠাৎ ভেতরে ঢোকে জিনিয়া, শ্রেয়া আর রিয়া। 3জনই দামি জামাকাপড় আর ভারী মেকআপে মোড়া। তাদের চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। অবশ্য তারা 3জনই নারাজ, কারণ রায়ান মিথিলাকে বিয়ে করছে। মিথিলার সাথে ঝামেলা না থাকলেও রুহির সাথে জিনিয়ার ঝামেলা আছে, আর মিথিলার বেস্ট ফ্রেন্ড রুহি। এই জন্যই মূলত তারা নাখোশ। রুহানকে দেখে জিনিয়া আর দেরি না করে ছুটে যায় তার দিকে, এক গাল হাসি দিয়ে বলে, তোকে আজ দারুণ হ্যান্ডসাম লাগছে রোহান। রুহান কোনো প্রতিক্রিয়া না দেখে কেবল মৃদু হাসে। তার চেহারায় কোনো আলাদা আবেগ নেই। চারপাশে তাকিয়ে জিনিয়া আবার বলে, রায়ান কোথায়? যার বিয়ে তারিখ খোঁজ নেই? রুহান ঠান্ডা গলায় উত্তর দেয়, সেও বোধ হয় মেয়েদের মতো মেকআপ করছে, তোরা গিয়ে দেখে আয়। তার কথা শুনে চারপাশে থাকা সবাই হেসে ওঠে। রুহান বরাবরই গম্ভীর, কিন্তু বন্ধুদের মাঝে থাকলে মাঝে মধ্যে এমন হালকা রসিকতা করেই ফেলে। হাসির মাঝে সিঁড়ি বেয়ে নিচে নামে রায়ান। তার পরনেও সবুজ কালারের পাঞ্জাবি, তার সাথে অনন্যা আর রাখা। অনন্যা পরিপাটি, প্রাঞ্জল মুখে একটা পরিপক্ক দীপ্তি, আর রাখার চোখ যেন কিছু একটা খুঁজছে। তার চোখ ছুটে বেড়ায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। অবশেষে থেমে যায় সফেদ পাঞ্জাবি পরা একজনের উপর। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে রাখা নিজেই মুচকি হাসে। অন্যদিকে রাখার তাকিয়ে থাকার বিষয়টা টের পেয়ে যায় ব্যক্তিটি। চোখে চোখ পড়তেই রাখার চোখে মুখে অস্বস্তির ছায়া। একটু ইতস্তত করেই সে এগিয়ে আসে তার দিকে। অন্যদিকে রাখার তাকিয়ে থাকার বিষয়টা টের পেয়ে যায় ব্যক্তিটি। চোখে চোখ পড়তেই রাখার চোখে মুখে অস্বস্তির ছায়া। একটু ইতস্তত করে সে এগিয়ে আসে তার দিকে। সামান্য জড়তা নিয়ে বলে, তোমাকে পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে জনি ভাইয়া। জনি অবশ্য অত ভাবেনি, স্বভাব সুলভ ভঙ্গিতেই হেসে উত্তর দেয়, তোমাকেও দারুণ লাগছে। মুহূর্তেই রাখার মুখ লজ্জায় টকটকে লাল হয়ে যায়। চিবুক নামিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে সে। আর জনি ইতিমধ্যেই সেখান থেকে অন্যদিকে চলে যায়। অল্প কিছু সময়ের মধ্যেই সবার দৃষ্টি আকর্ষণ করে মিথিলা, রুহি ও মিসমি, সঙ্গে ইফাও। হালকা আলোয় ঝলমল করে উঠল মিথিলার গাঢ় সবুজ শাড়ির সিকোয়েন্স আর মাথার গোল্ডেন ওড়নার আভা। রুহির হাত ধরে ধীরে ধীরে নামছিল সে। পেছনে মিসমি আর ইফা। তাদের পায়ের ধ্বনি আর গহনাগুলোর টুংটাং শব্দ যেন মিলেমিশে এক মোহনীয় সুর তুলল। রায়ানের দৃষ্টি একটানা মিথিলার ওপর। ঠোঁটের কোণে প্রশ্রয় ভরা এক মিষ্টি হাসি, যেন চোখে চোখে আদর বলে দিচ্ছে। মিথিলাকে তার চোখে ঠিক যেন একটা ছোট্ট সাজানো পুতুলের মতো লাগছে। পাশে থাকা কাজিনরা রায়ানকে খোঁচায়, কেউ কানে ফিসফিস করে, কেউ হাসে। রায়ান হেসে উড়িয়ে দেয়, কিন্তু চোখ সরায় না। জনির অবস্থাও আলাদা কিছু নয়। সারা সন্ধ্যা সে বিভিন্ন মেয়ের সঙ্গে ফ্লার্ট করেছিল, কাউকে ভালো করে না দেখেই প্রশংসায় ভাসাচ্ছিল। কিন্তু এখন মিসমিকে দেখে যেন বাকরুদ্ধ হয়ে গেছে। আজকাল মেয়েটিকে দেখলে তার কেমন যেন অচেনা অনন্যভূতি হয়। এদিকে রুহি মিথিলার হাত ধরে ধীরে ধীরে নামছিল। এমন সময় তার চোখ আটকে গেল রুহানের চাহনিতে। ভিড়ের মাঝেও সে যেন স্থির, চোখে এক গম্ভীর অথচ গভীর দৃষ্টি। সে তাকিয়ে আছে রুহির দিকে, মুখে কোনো প্রকাশ নেই,
কিন্তু চোখে কিছু একটা আছে। রুহি থমকে যায় এক মুহূর্তের জন্য। আজই প্রথম সে রুহানকে পাঞ্জাবিতে দেখল, আর আশ্চর্যজনকভাবে তাদের দুজনের পোশাক রঙও এক, যেন অজান্তেই মিলেমিশে গেছে দুজনের ছায়া, এক গোপন যোগাযোগের রেখায়। রুহি ধীরে ধীরে নামতে থাকে, অথচ চোখ রুহানের দিকেই আটকে থাকে। হৃদয়ের গহীন কোণে কিছু যেন কেঁপে ওঠে। না বলা এক স্পর্শ এসে জমা হয় তার চোখে মুখে। তারপর সে নিজেই নিজেকে সামলে নেয়। এসব অনুভূতির জোয়ারে সে ভাসতে চায় না। এতক্ষণ তাদের অবলোকন করেছিল জিনিয়া, তার ঠোঁট চেপে ধরা, হাত মুষ্টিবদ্ধ। এতক্ষণ সে নীরবে খেয়াল করছিল সবকিছু। রুহানের চোখে এমন দৃষ্টি কার জন্য? তার জন্য নয়, রুহির জন্য। জিনিয়ার মনে ঝড় ওঠে, ক্ষোভ আর ঈর্ষার এক তীব্র ঢেউ আশ্রে পড়ে বুকের ভেতর। রুহি মিথিলাকে তার জন্য নির্ধারিত জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দেয়। একটা নিচু খাটের মতো টেবিল, যেটাকে ফুল আর রঙিন লাইট দিয়ে সাজানো হয়েছে পরম যত্নে, যেন পুরো আয়োজনটার কেন্দ্রবিন্দু এখন মিথিলা। একদিকে বসে পড়েছে মেহেদি আর্টিস্টরা, নিপুণ হাতে মিথিলার তালুতে আঁকতে শুরু করেছে মেহেদির নকশা, লালচে রঙের মোহময় ভাষা। একই সঙ্গে অন্য মেয়েদের হাতেও মেহেদির কাজ শুরু হয়ে গেছে। দূরের এক পাশে রয়েছে উঁচু একটি জায়গা, স্টেজের মতো করে সাজানো হয়েছে সেটি। চারপাশে লাইটিং, সামনে ঢাকঢোল আর মাইক। সেখানে শুরু হয়ে গেছে অনুষ্ঠানের মূল আকর্ষণ, নাচ ও গানের পর্ব। কিছু পেশাদার ড্যান্সার ও সিঙ্গার পারফর্ম করছে প্রাণ খুলে। মিউজিকের তালে তালে ভেসে যাচ্ছে পুরো পরিবেশ। অতিথিরা যার যার মতো ব্যস্ত, কেউ হাসছে, কেউ ভিডিও করছে, কেউ আবার তাল মিলাচ্ছে বিটের সাথে। ড্যান্সার আর সিঙ্গারদের জমকালো পারফরমেন্স শেষে স্টেজে নেমে আসে খানিকটা নীরবতা। আর ঠিক সেই মুহূর্তে হাতে মাইক নিয়ে স্টেজে ওঠে অনন্যা। তার উপস্থিতিতেই যেন নতুন করে আলো জ্বলে ওঠে মঞ্চে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান। অনন্যার কণ্ঠে আত্মবিশ্বাস আর প্রাণ চাঞ্চল্য। হঠাৎ যেন সবার দৃষ্টি করে যায় তার দিকে। অনন্যা এক ঝলক হাসে, তারপর রায়ানের দিকে তাকিয়ে বলে, আজকের অনুষ্ঠানের বর এখন বউকে ডেডিকেট করে একটা গান করবে, সবাই শুনবেন তো? চারদিক থেকে হর্ষধ্বনি উঠে আসে, চিৎকার, হারতালি, উচ্ছ্বাসে ভরে যায় চারিদিক। অতিথিরা হেসে ওঠে, ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে, আর রায়ান যেন কিছুক্ষণের জন্য থমকে যায়। সে চোখ বড় বড় করে তাকায় অনন্যার দিকে। এ তো প্ল্যানই ছিল না, কিন্তু ঘোষণা যখন হয়ে গেছে তখন আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। ঠোঁটে হালকা এক অপ্রস্তুত হাসি টেনে সে ধীরে ধীরে মঞ্চে উঠে যায়। মঞ্চের এক কোণে রাখা গিটারটা হাতে নেয় সে, আরেক পাশে রাখা চেয়ারে বসে। কিছুক্ষণ চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়, তারপর তারের ওপর আঙুল ছুঁয়ে গিটারের সুর তোলে এবং একটু পরই গেয়ে ওঠে। তার কণ্ঠে কাঁপন আছে, আবেগ আছে, ভালোবাসা আছে। মিথিলা কিছুটা লাজুক হয়ে, কিছুটা বিস্ময়ে তাকিয়ে আছে তার দিকে। রুহান বারবার রুহির দিকে তাকাচ্ছিল, কিন্তু রুহি গান শুনতেই ব্যস্ত। রায়ানের কণ্ঠ থেমে যায়, মুহূর্তের জন্য নীরবতা। তারপর হঠাৎ করে চারপাশ গর্জে ওঠে করতালিতে, চিৎকারে, প্রশংসায়। রুহি মিথিলার কানের কাছে ফিসফিস করে বলে, তোমার গল্পের রাজকুমার গান গাইছে তোমার জন্য, আর আমরা সিঙ্গেলরা তোমাদের প্রেম প্রীতি দেখছি। মিথিলা মুখ বাঁকিয়ে বলে, তুইও বিয়ে করে ফেল। মিসমি ইভা হেসে ওঠে। রুহি আবার স্টেজের দিকে মন দেয়। স্টেজে আবার ওঠে অনন্যা, রায়ানের দিকে তাকিয়ে হেসে বলে, ফাটিয়ে দিয়েছিস ভাই। তারপর সবার উদ্দেশ্যে মুখ তুলে বলে, এখন একটা নাচ হয়ে যাক, কিন্তু কে নাচবে? একটু চুপচাপ পরিবেশ। হঠাৎ জনি নিজের নাটুকে ভঙ্গিতে হাত তুলে চিৎকার করে, আমি আমি নাচবো আপু। সবার মাঝে হাসির রোল পড়ে যায়। অনন্যা গলা ফাটিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে, এখন ডান্স পারফরমেন্স করবে ফারদিন, শিকদার, জনি। সবার করতালিতে স্টেজ জমে ওঠে। জনি স্টার ভঙ্গিতে সাউন্ড সিস্টেমের সামনে গিয়ে নিজের পছন্দের গান সিলেক্ট করে। তারপর সবার হাততালি আর উচ্ছ্বাসের মাঝে একটা ভান নিয়ে
স্টেজে উঠে পড়ে। ঠিক তখনই রুহির চোখে এক ঝিলিক খেলে যায়। সে এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল, তার ঠোঁটে এক চোরা হাসি। সকালে যেভাবে আমাকে রাগিয়েছে এখন তো ফল পাবে। মিসমি তার বিড়বিড় করা কথাটা হালকা শুনতে পায়। সে রুহির বাহু ধরে কানের কাছে ফিসফিস করে বলে, কি করবি রে? দেখ আবার কোনো ঝামেলা করিস না যেন। রুহি এক ঝটকায় তার বাহু ছাড়িয়ে নিয়ে বলে, তুই চুপ থাক, তুইও ওই জনি ভাইয়ের মতো হাবলা। না না না, তুই তো মেয়ে, তাই তোর নাম হবে হাবলি। মুহূর্তেই মিসমি মুখ গোমরা করে ফেলে। রুহি নিঃশব্দে সাউন্ড সিস্টেমের পাশে এগিয়ে যায়। তাকে কেউ খেয়াল না করলেও রুহান বেশ ভালোভাবেই অবলোকন করেছে। রুহি এক ঝটকায় গানের ট্র্যাক বদলে দেয়। জনি তখন নিজের হিরো মুডে পুরোপুরি ঢুকে গেছে। স্টেজের মাঝখানে তার হিরোদের মতো ভঙ্গি, আর হাত বাড়িয়ে ঠিক যখনই স্টেপ দিতে যাবে তখনই গানের সুর বদলে যায়। এক মুহূর্তে সবাই হেসে ওঠে। ঈশান আর সাব্বির হাসতে হাসতে বসে পড়ে। এদিকে রুহান নিজেও হেসে ফেলে। রুহি যে এমন গান প্লে করবে সে ভাবেওনি। জনি থমকে দাঁড়ায়, চোখ মুখ সব যেন চমকে ওঠে। এটা তো আমার প্ল্যানের গান না। তার হাঁটার ভঙ্গি থেমে যায়, মুখ কুঁচকে যায়, ঠিক যেন ধাক্কা খেয়েছে। আর তখনই রুহি ঠোঁটে চাপা হাসি চেপে সাউন্ড সিস্টেম থেকে সরে দাঁড়ায়। তার প্ল্যান মাফিক কয়েকজন মেয়ে স্টেজে উঠে পড়ে। তারা সবাই সে মেয়েরা যাদের সাথে এতক্ষণ জনি ফ্ল্যাট করছিল, যাদের এক একজনকে এক এক নামে ডেকে প্রশংসা করছিল। জনি কিছু বলতে যাবে, কিন্তু ঠিক তখনই গানের রিলিক শুরু হয়ে যায়। লাইডি কেলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। জনির চোখ বড় বড়, মুখ শুকিয়ে গেছে, আর চারপাশে মেয়েগুলো তাকে ঘিরে দাঁড়িয়ে ঠোঁট মেলাচ্ছে গানের সাথে। রুহি দূর থেকে ঠোঁট চেপে হাসি আটকানোর ব্যর্থ চেষ্টা করছে। পাশে দাঁড়িয়ে থাকা মিসমি হাঁ করে তাকিয়েছিল, এখন হেসেই ফেলে। তাহলে এটা ছিল রুহির প্ল্যান। স্টেজের পেছন দিক থেকে অনন্যা হাসতে হাসতে বলে, নাচতে হবে জনি, তুমি কিন্তু নাচার জন্য স্টেজে উঠেছো। সবাই মজা করে চিল্লিয়ে ওঠে। ঈশান আর সাব্বি সিরিয়াস মুখ করে বলে, কামন জনি, গানটা তোর সাথে যায়। অবস্থা বাঁচাতে এবার জনি উল্টোপাল্টা স্টেপে নাচ শুরু করে। জনির মুখে তখন কাঁদো কাঁদো ভাব, হাত পা তাল সামলাতে পারছে না, অথচ নাচ থামাতে পারছেও না। পেছনে তখন ব্যাকআপ ডান্সারদের মতো মেয়েগুলো গানের তালে দুলছে, এক একজন এক একভাবে ইশারা করছে জনির দিকে। জনি মুখ গোমরা করে স্টেজ থেকে নামছে, শরীর জুড়ে ঘাম আর মুখে অপমানের আঁচ। কে এই কাণ্ডটা করলো সে জানে না ঠিকই, তবে জানলে হয়তো আস্ত রাখবে না। স্টেজ থেকে নেমেই রাগে গজগজ করতে করতে একটা চেয়ার টেনে বসে পড়ে। ঠিক তখনই তাকে ঘিরে দাঁড়িয়ে পড়ে রুহান, ঈশান, সাব্বির, জিনিয়া, শ্রেয়া আর রিয়া। চারপাশে টিপ টিপ হাসি। শ্রেয়া হেসে হেসে বলে, আজকে কিন্তু দারুণ এনজয় করেছি। আমাদের গ্রুপের পাক্কা প্লে বয় ডান্সটা একেবারে সুপারহিট ছিল। এই কথা শুনে আবারও সবাই হেসে ওঠে। জনির মুখ আরও গোমরা হয়ে যায়, যেন কেউ জোর করে লেবুর রস খাইয়ে দিয়েছে। রুহি দূরে দাঁড়িয়ে সব দেখছে, ঠোঁট চেপে হাসি লুকাতে লুকাতে চোখে জল এসে গেছে প্র্যাকটিক্যালি। এদিকে রুহান এগিয়ে গিয়ে জনির পাশে বসে, কাঁধে আলতো করে হাত রেখে সান্ত্বনা সুরে বলে, ডোন্ট ওয়ারি ভাই, তুই যে রোমিওর থেকেও কম না সেটা তো সবাই জানে। জনি এবার রাগে কটমট করে তাকায়, আর বাকিরা ঠোঁট টিপে হেসে ফেলে। ঠিক তখনই জনের সামনে হঠাৎ করে হাজির হয় দুটো জুসের গ্লাস। সবাই একসাথে ঘুরে তাকায়। দুজন মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে গ্লাস নেই। জনি একবার চমকে তাকায় মিসমির দিকে, আবার তাকায় রাখার দিকে। তার চেয়েও বেশি বিস্ময় ছড়িয়ে পড়ে চারপাশে। রাখার কপালে ততক্ষণে ভাঁজ পড়ে গেছে। সে তো জানতো না মিসমিও জুস আনবে, আর মিসমি মিথিলার বান্ধবী, সেই বা জনির জন্য কেন আনবে। অন্যদিকে মিসমিও পুরো হক চকিয়ে গেছে। সে ভাবতেই পারেনি রাখা আগে থেকেই কিছু আনছে। আসলে জনির অবস্থা দেখে কেন জানি খারাপ লেগেছিল, তাই তড়িঘড়ি করে ওর জন্য কিছু নিয়ে এসেছিল। কিন্তু এখন এমন একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে সেটা তার কল্পনারও ছিল না। এই অবস্থায় প্রথমে জিনিয়াই চুপ থাকতে পারল না, ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, কিরে রোমিও, এই দুইটাকেও কি জুলিয়েট বানিয়ে রেখেছিস?
সবার হাসির মধ্যে জনি এবার সত্যিকারের বিপাকে পড়ে গেল। সে কিছুটা কাঁদো কাঁদো মুখে বলল, আমি আমি তো কাউকে বলিনি জুস আনতে। সাব্বির ঠাট্টা করে বলল। তাহলে আনলো কেন? রাখার এবার শান্ত গলায় বলে, আসলে জনি ভাইয়া তো গেমে গিয়েছো, তাই ভাবলাম একটু জুস খেয়ে ভালো লাগবে। বাকিরা মেনে নেয়। রাখা তো ছোট থেকে জনিকে ভালো করে জেনে, কারো সন্দেহ হয় না। কিন্তু যখন সবাই মিসমির দিকে তাকায় তখন সে কেমন যেন থমকে যায়। একটু চশমা ঠিক করে মিনমিন করে বলল, আমিও, মানে ওনাকে ক্লান্ত লাগছিল তাই আনলাম। রাখার মুখ এবার শক্ত হয়ে যায়। স্বাভাবিক মুখে থাকলেও চোখে মুখে এক ধরনের অস্বস্তি দেখা যায়। একটু কঠিন স্বরে সে এগিয়ে গিয়ে বলল, এই নাও জনি ভাইয়া, জুসটা খেয়ে নাও, ফ্রেশ লাগবে। জনি একদম দ্বিধায় পড়ে যায়। দুই হাতে দুই অফার, কোনটা গ্রহণ করবে আর কোনটা ফিরিয়ে দেবে। সে একটু ঢোক গিলে রাখার দিকে তাকিয়ে বলল, আসলে আমি লেমন জুস খাই না, অরেঞ্জ খাই। তুমি কিছু মনে করো না কেমন? তারপর সে মিসমির হাত থেকে জুসটা নিয়ে এক ঢোক খেয়ে ফেলল। রাখার মুখ থমথমে হয়ে গেল। মেয়েটা চেষ্টাটা করেও অপমানটা যেন গিলতে পারল না। অন্যদিকে মিসমির মনেও তেমন আনন্দ নেই। রাখা হয়তো কষ্ট পেল। এদিকে জনির দিকে তাকিয়ে আছে রুহান। সে এক ঝলকে বুঝে গেল জনি মিথ্যা বলবো। সে তো জানে জনি লেমন জুস খায়, তাহলে আজ কেন বলল সে খায় না? রুহানের চোখে খানিকটা বিস্ময়, খানিকটা সন্দেহ, কিন্তু আপাতত চুপ করে আছে। রাখা জনিকে ভালোবাসে আজ থেকে ঠিক 2 বছর ধরে, কিন্তু তার এই ভালোবাসার শুরুটা হয়েছিল এক ভয়ঙ্কর ঘটনার পর থেকে। জনি, ঈশান, সাব্বির তারা স্কুল লাইফ থেকে রুহান আর রায়ানের খুব কাছের বন্ধু, তাই রুহানদের বাড়িতে তাদের নিয়মিত যাতায়াত ছিল। তখনও রাখার চোখে জনি ছিল শুধুই ভাই আর বন্ধুদের একজন, মজার প্রাণখোলা আর একটু গড়গড় করে কথা বলা ছেলেটা। তখনও কোনো অনুভূতির জন্ম হয়নি রাখার মনে, কিন্তু সব বদলে যায় একদিন। রাখা কলেজ থেকে সরাসরি বাসায় না ফিরে কিছু ছেলে মেয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়েছিল। সেদিন ছেলেগুলো আসলে তাকে ভুল উদ্দেশ্যে নিয়ে গেছিল। জায়গাটা ছিল ফাঁকা, লোকজন কম। রাখা যখন পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারে ও পালাতে চায়, তখনই ছেলেগুলো জোর করে তাকে থামানোর চেষ্টা করে। ধস্তাধস্তি শুরু হয়। ঠিক সেই মুহূর্তেই বাইকে করে পাশ দিয়ে যাচ্ছিল জনি। চোখে পড়ে একজন মেয়ের সাথে কয়েকজন ছেলের অস্বাভাবিক আচরণ। থামতে গিয়ে চিনে ফেলে এটা রাখা। তাৎক্ষণিকভাবে বাইক থামিয়ে ছেলেগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ে জনি। একে একে সবাইকে ঠেঙিয়ে তাড়িয়ে দেয় সে। এরপর কাছে এসে রাখার অবস্থা দেখে রাগ আর উদ্বেগে কাঁপতে কাঁপতে বলে, কি হয়েছিল বলো আমাকে, কারা ছিল ওরা? রাখা সব খুলে বলে। সব শুনে জনির চোখ রাগে লাল হয়ে যায়। সে হঠাৎই রাখাকে একটা থাপ্পড় মারে। এতটুকু মেয়ে হয়ে এত বড় সাহস কিভাবে হলো তোমার? কলেজের বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে গেলে, আর যদি একবার হঠাৎ কিছু করেছো, ঠ্যাং ভেঙে ঘরে আটকে রাখতে বলবো। রাখা অবাক হয়ে গেছিল সেদিন। চোখে জল ছিল, কিন্তু মনে হয়েছিল যেন অনেক দিনের চেনা, অনেক নিজের হয়ে উঠেছে হঠাৎ করে। সেদিন থেকে জনির জন্য মনে এক অজানা দুর্বলতা তৈরি হয়। শাসনের মধ্যে লুকানো যত্নটা তাকে নাড়িয়ে দেয়। সেদিনের সে থাপ্পড় তাকে ভালোবাসায় রূপ দেয়। তারপর থেকে রাখার মধ্যে এক নিঃশব্দ প্রেম জন্ম নেয়। সে কখনো প্রকাশ করেনি নিজের মনের কথা। লুকিয়ে লুকিয়ে দেখেছে জনিকে, কাছে আসার সুযোগ খুঁজেছে। শুধু ভেবেছে জনির গ্র্যাজুয়েশন শেষ হলে সে জানাবে তার মনের কথা। কিন্তু আজ মনটা হঠাৎ ভেঙে গেল। মিশমি হুট করে জনির জন্য জুস নিয়ে এলো। জনি ক্লান্ত ঘেমে গেছে দেখে মেয়েটা ঠিক তখনই ছুটে গিয়ে এনেছে জুস। কেন, কখন এমন কেয়ার গড়ে উঠল? জিনিয়া রুহানের পাশে দাঁড়িয়ে একের পর এক কথা বলছে, কিন্তু রুহানের চোখে মুখে একটুও আগ্রহ নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্য কারো দিকে। রুহি, সে এখন হাতে মেহেদি দিচ্ছে। যদিও শুরুতে দিতে চাইছিল না, কিন্তু মিথিলা নাচরবান্দা। শেষমেশ রুহি রাজু হয়ে গেছে। হাসতে হাসতে মেহেদি আর্টিস্টদের সঙ্গে গল্প করছে সে। রুহি অচেনা কারোর সঙ্গে এমন করে হাসতে পারে, এমন প্রাণবন্তভাবে কথা বলতে পারে। রুহান যেন অবাক হয়ে তাকিয়ে থাকে। সে জানে না কেন বারবার তার চোখ রুহির দিকেই ফিরে যায়। এই মেয়েটা তার রাগের কারণ, তবুও
তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। রুহির হাসির মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি আছে। মেহেদিতে লাল হওয়া তার আঙুলগুলো, তার মুখের একপাশে চুল সরিয়ে নেওয়ার ভঙ্গি, কথার ফাঁকে হেসে ওঠা, সব কিছুই যেন অজান্তেই রুহানকে টেনে নেয়। সে নিজেও ঠিক বুঝে না কেন। তবে একটা বিষয় সে ভালো করে জানে, এই মেয়েটার মধ্যে কিছু একটা আছে যা চোখ ফিরিয়ে নিতে দেয় না। এদিকে রুহির দিকে তাকিয়ে আছে রিমা, মুখটা কুঁচকে আছে, চোখে মুখে অসন্তোষ স্পষ্ট। নাক ছিটকে ফেলল সে। কোন জায়গা থেকে উঠে আসা মেয়ে এসে আমাদের ঠিক করা মেহেদি আর্টিস্টের কাছে মেহেদি দেয়? মনে মনে বিরক্তি ছুড়ে দিল রিমা। রিমার ইচ্ছে হচ্ছিল রুহিকে কিছু একটা করা কথা শোনায়, যেমন, তোমার জায়গা জানো না? এই মেহেদি আর্টিস্ট তো শুধু আমাদের জন্য। কিন্তু সে কিছুই বলতে পারল না, কারণ রায়ান আর অনন্যা আগে থেকেই বলে রেখেছে রুহিদের কিছু না বলতে। স্টেজে তখনও আলোর ঝলকানি। রায়ান আর মিথিলা দুর্দান্ত কাফল ডান্স শেষ হতেই চারিদিক থেকে করতালির শব্দ উঠে আসে। দুজনেই হালকা নিঃশ্বাস ফেলতে ফেলতে মঞ্চ থেকে নামছে। ঠিক তখনই অনন্যা আবারও স্পিকার হাতে নিয়ে স্টেজে উঠে আসে, মুখে তার চেনা সেই উচ্ছ্বাস ভরা হাসি। এখন সবাই মিলে একটা গেম খেলবো। গলা উঁচু করে আবার বলে, যারা ইচ্ছুক তারা অংশগ্রহণ করতে পারবে। কি বলেন সবাই? চারপাশ থেকে উৎসাহের সাড়া আসে। সবাই হাততালি দিয়ে চেঁচিয়ে আনন্দ প্রকাশ করে। রুহান ভ্রুকুচকে তাকায়, তার চেহারায় স্পষ্ট প্রশ্নবোধক ভাব। এমন অনুষ্ঠানে আবার গেম? অন্যদিকে রুহি আগ্রহ নিয়ে অনন্যার কথা শুনছে। অনন্যা মঞ্চে দাঁড়িয়ে স্পিকারে আবার বলল, গেমটা হলো ডান্স রিলেটেড। একটা বক্সে ছেলেদের নাম থাকবে যারা অংশ নিচ্ছে, আর মেয়েরা সেই বক্স থেকে একটা করে কাগজ তুলবে। যেই ছেলের নাম আসবে তার সাথেই করতে হবে কাপল ডান্স। একবারে একটা কাপল ডান্স করবে। চারপাশে উচ্ছ্বাসের ঢেউ উঠে গেছে। সবাই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করল। কৌতূহল আর উত্তেজনায় অনুষ্ঠান মঞ্চ জমে উঠল। এদিকে অনন্যা, রাখা আর রিয়াজ মিলে সবার নাম লিখতে বসে গেল। অন্যদিকে মিথিলা রুহি আর মিসমিকে গিয়ে বলল নাম দিতে, কিন্তু রুহি আর মিসমি একসুরে বলল, না রে, আমরা ডান্স করব না। মিথিলা ভ্রু কুঁচকে নাক ফুলিয়ে বলল, তোরা দুজনেই সবসময় এমন করিস। আমার বিয়ের কোনো কিছুতেই তোদের কোনো মাথা ব্যথাই নেই, সব কিছুতেই আমাকেই জোর করতে হয়। রুহি আর মিসমি অসহায় মুখে একে অপরের দিকে তাকিয়ে শেষমেশ হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, পার্টিসিপেট করব। মিথিলা খুশিতে হাততালি দিয়ে বলে উঠল, এই তো আমার বান্ধবীরা। এদিকে রুহানকে রাজি করানোর জন্য উঠে পড়ে লেগেছে জনি, ঈশান, সাব্বির, জিনিয়া, শ্রেয়া আর রিয়া। জিনিয়া তো একদম এক্সাইটেড। যদি রুহানের নামটাই উঠে আসে তাহলে তো স্বপ্নপূরণ। কিন্তু রুহান একদমই রাজি নয়। তখনই রায়ান এগিয়ে এসে অভিমানী গলায় বলে, তুই আমার বিয়ের কোনো কিছুতেই থাকিস না রে ভাই, এটা অন্যায়। আমি তোর বিয়েতে থাকবো না। রুহান গম্ভীর গলায় উত্তর দেয়, আমার এসব ভালো লাগে না, তোরাও জানিস। তাই মেয়েদের মতো ন্যাকা ন্যাকা কথা বলে আমাকে ফোর্স করিস না। রায়ান রেগে চলে গেল। তখন জনি এগিয়ে এসে বলল, আরে দোস্ত, রাজি হয়ে যা না, বিয়ে তো একবারই হয়। রায়ানকে রাগিয়ে দিলি তুই। রুহান ভ্রুকুচকে বলল, আমি রাগিয়ে দিয়েছি? ঈশান মুখ টিপে হেসে বলল, ডান্স করলে কি এমন হবে, রাজি হয়ে যা। সাব্বিরও বলে উঠল, দোস্ত একবার রাজি হয়ে যা না। সবাই মিলে যখন জোরাজোরি করছে, রুহান শেষে বিরক্তভাবে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাজি হলাম। মুহূর্তেই তার বন্ধুরা চিৎকার করে আনন্দে লাফিয়ে উঠল। রুহান কানে হাত দিয়ে বিরক্তি নিয়ে বলল, আস্তে, কান ফেটে যাচ্ছে। এদিকে সবার নাম লেখা শেষ। ছেলেরা আলাদা বক্সে নাম দিয়ে দিচ্ছে। সবাই খুব উৎসাহিত। ঠিক তখনই রাখা চুপি চুপি একটা প্ল্যান করলো। সে জনির নামটা আলাদা করে নিজের হাতেই রেখে দিল, বক্সে না দিয়ে। চোখে মুখে দুষ্টু হাসি। তার প্ল্যান একদম ফিক্সড। সবাই যখন বক্স থেকে কাগজ তুলবে তখন সে হাতের কাগজটাই বক্সে ঢুকিয়ে সবার সামনে দেখাবে যেন সেখান থেকেই তুলেছে। রাখার মনে মনে খুশির জোয়ার। জনের সাথে সে ডান্স করবে। এবার মেয়েরা একে একে বক্স থেকে কাগজ তুলতে শুরু করলো। অনন্যা মাইকে দাঁড়িয়ে কাগজ দেখে দেখে ঘোষণা দিচ্ছে কোন মেয়ের পার্টনারকে। সবাই বেশ উৎসাহী।
জিনিয়া উত্তেজনায় মনোযোগ দিয়ে তাকিয়ে আছে বক্সের দিকে। তার একটাই আশা, রুহানের নামটা যেন আসে তার কাগজে। অনন্যা এবার বলে উঠল, জিনিয়ার পার্টনার হলো সাব্বির। ব্যাস, জিনিয়ার মুখের চেহারা এক মুহূর্তেই বদলে গেল। তার এক্সাইটমেন্ট এক ঝটকায় উধাও হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, উফ, সাব্বির আর কাউকে পেল না নাকি? ওদিকে অনন্যা আবার ঘোষণা করল, মিশমির পার্টনার রিক। রিক হলো রায়ানের মামাতো কাজিন। মিসমির সঙ্গে ডান্স করবে শুনে রিক মুসকে একটা বাঁকা হাসি দিল। চোখে স্পষ্ট আগ্রহ। মিসমি সেই হাসি লক্ষ্য করলো এবং অস্বস্তিতে চোখ সরিয়ে নিল। অনেকক্ষণ ধরেই খেয়াল করছে এই ছেলেটা তার দিকে একটু বাড়তি নজরে তাকাচ্ছে। এদিকে জনির মনটাও খারাপ হয়ে গেল। ভেতরে একটা হালকা কষ্ট কাজ করলো। সে চেয়েছিল মিসমির সাথেই ডান্স করতে। মেয়েটাকে তার ভালো লাগে, অথচ এটা আসলেই ভালো লাগা নাকি অন্য কিছু, সেই দ্বন্দ্ব এখনও কাটিয়ে উঠতে পারেনি জনি। তবু মন খারাপ করা চোখে মিসমির দিকে তাকিয়ে রইল। অরণ্য এবার রাখা আর জনির নাম ঘোষণা করলো। রাখা চুপচাপ মুখে লুকানো হাসি নিয়ে জনির দিকে একবার তাকালো। তার প্ল্যান সফল। এরপরের কাগজটা হাতে নিয়ে অনন্য একটু থমকে গেল। চোরা চোখে একবার তাকালো তার ভাই রুহানের দিকে। তারপর চোখ নামিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘোষণা করলো, রুহির পার্টনার রুহান। রুহির চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। শেষ পর্যন্ত তাকে ওই খিটখিটে রুর অভদ্র লোকটার সাথে নাচতে হবে? এই অনুষ্ঠানে কি আর কোনো ছেলে ছিল না? ওদিকে রুহানের মুখে কোনো স্পষ্ট অভিব্যক্তি নেই। সে খবর শুনে রেগে গেছে, না খুশি কিছুই বোঝা যাচ্ছে না। চোখে অদ্ভুত এক স্থিরতা, ঠোঁট দুটো চেপে ধরা। জিনিয়া তো রীতিমতো গর্জে উঠল ভেতরে ভেতরে। আবারও রুহি, আবারও সে রুহানের আশেপাশে। কেন বারবার রুহানের ভাগ্যে রুহি জোটে? জিনিয়া যেন কিছুতেই এটা মানতে পারছে না, কিন্তু কিছু করারও নেই। অনেক মানুষ আছে এখানে। এদিকে এক এক করে কাপলগুলো মিউজিকের তালে স্টেজে উঠে ডান্স করছে। চারিদিকে হাসি, আনন্দ, উৎসবের আমেজ। কিন্তু রুহি চুপ করে আছে। তার মন অশান্ত। এই লোকটার সাথে সে কিছুতেই নাচতে চায় না। যে মানুষটা তাকে বারবার অপমান করেছে, ছোট করেছে, তার সাথেই কিনা এখন নাচতে হবে। কিন্তু অনন্যা আপু আগেই বলে দিয়েছিল পার্টনার নিয়ে কারো কোনো অভিযোগ বা অদল বদল চলবে না। সবাই মেনে নিয়েছে। তাই রুহিও আর কোনো উপায় দেখছে না। এবার রুহান আর রুহির পারফরমেন্সের পালা। আশেপাশে হঠাৎ করে একটা নীরবতা নেমে এলো। রুহি ঠায় দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে দ্বিধা আর অস্বস্তির ছাপ স্পষ্ট। অন্যদিকে রুহান চুপচাপ তাকিয়ে আছে ওর দিকে, যেন ওর অভিব্যক্তি বুঝে নিতে চাইছে। রেগে আছে, ভয় পাচ্ছে, না লজ্জা পাচ্ছে। কিন্তু দুজনেই যখন নড়ছে না, তখন অনন্যা আবার মাইকে ঘোষণা করলো, এখন ডান্স পারফরমেন্স করবে রুহান এবং রুহি। তোমরা স্টেজে চলে আসো প্লিজ। মিথিলা তাড়াতাড়ি এসে রুহির কানে ফিসফিস করে বলল, কি রে যা, তুই তো কাগজটা নিয়েছিলি, বল এখন নাটক করছিস কেন? রুহি খানিকটা হতভম্ব কণ্ঠে বলে, এখন সব আমার দোষ? তুই তো আমাকে ডান্সের জন্য জোর করলি। মিথিলা চোখ উল্টে বলল, হয়েছে, এখন এসব বলে লাভ নেই, যা স্টেজে যা। রুহি অসহায়ের মতন একবার রুহানের দিকে তাকালো। রুহানও একবার চোখ নামিয়ে নিয়ে ধীরে পা বাড়ালো স্টেজের দিকে। দুজনে ধীর পায়ে স্টেজে উঠল, যেন এক অদৃশ্য টান তাদের টেনে নিচ্ছে। স্টেজে এবার ধীরে ধীরে বেজে উঠল তুমসেহি গানের সুর। সবার দৃষ্টি এখন শুধু একজোড়া মানুষের দিকে, রুহান আর রুহি। তারা একে অপরের চোখে তাকিয়ে আছে। বাতাসে রুহির চুল আর ওড়না হালকা দোল খাচ্ছে। একটা সিনেমাটিক মুহূর্ত যেন। রুহান ধীরে ধীরে এগিয়ে এলো রুহির দিকে। প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে রুহির অস্বস্তি বাড়তে থাকলো। সে একটা শুকনো ঢোক গিলল। এদিকে গানের প্রথম লাইন শুরু হলো, নাহি এ পান্না। রুহান তার এক হাত নিয়ে রুহির কোমরে রাখলো। রুহি চোখ বন্ধ করে নিল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। রুহান বুঝতে পারছে রুহি কাঁপছে। এদিকে জিনিয়া ঈর্ষান্বিত চোখে রুহির দিকে তাকিয়ে আছে। রুহান তার আরেক হাত দিয়ে রুহির এক হাত নিজের হাতে তুলে নিল। রুহি এবার চোখ মিলে তাকালো তার দিকে। চোখে ভয়, কিন্তু ভেতরে কোথাও যেন অন্যরকম অনুভূতির ইঙ্গিত। চারপাশে সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে।
তারা এখনও সেভাবে ডান্স শুরু করছে না। এ যেন কোনো নাটকীয় দৃশ্য, যেন লাইভ সিনেমার দৃশ্য চলছে মঞ্চে। হঠাৎ জনি, ঈশান আর সাব্বির চিল্লে উঠে বলে, কামন রোহান, তুই আর কতক্ষণ তাকিয়ে থাকবি? নাচবি কবে? তাদের চিৎকারে হুঁশ ফিরল রুহানের। সে রুহির কোমরটা আরও শক্ত করে ধরে তাকে নিজের একদম কাছে টেনে নেয়। রুহির শ্বাস এবার আরও জোরে উঠল, বুকের ভেতরটা কেমন করে উঠল যেন। আর ঠিক তখনই রুহি হঠাৎ করে রুহানকে ধাক্কা মেরে এক ধাক্কায় সরে গেল। সবার চোখ ছানা পড়া, এমনটা কেউ আশা করেনি। মুহূর্তে যেন চারপাশের আবহাওয়াটাই বদলে গেল। রুহির হঠাৎ ধাক্কায় রুহান পুরোপুরি স্তব্ধ, তার চোখে মুখে বিস্ময় আর ক্রোধ মিশে আছে। এদিকে রুহি একটু থেমে দম নিতে নিতে বলে ফেলল, আমি ডান্স করতে পারবো না। তার কণ্ঠে স্পষ্ট দ্বিধা, অস্বস্তি, অপমান আর অভিমান সব মিলে সে আর এগোতে পারছে না। এই লোকটার সাথে সে সারাদিন তাকে ছোট করে, যে সারাদিন তাকে ছোট করে, তাকে নিচে নামায়, তার সঙ্গে রোমান্টিক নাচ করতে সে কেমন করে রাজি হয়? অনন্যা স্টেজে উঠে এলো, একটু হতাশ গলায় বলল, কিন্তু রুহি, ডান্স তো হয়েছে একটা গেমের মাধ্যমে, হঠাৎ এখন করবে না কেন? রুহি ঢোক গিলে অনন্যার চোখে চোখ রাখলো, তারপর স্পষ্ট উচ্চারণ করলো, আমি ওনার সাথে ডান্স করব না। বলেই সে চোখ নামিয়ে দ্রুত স্টেজ থেকে নেমে গেল। মিথিলা আর মিসমি একে অপরের দিকে তাকিয়ে কপাল ঠুকলো। কত সুন্দর রোমাঞ্চকর মুহূর্তটা রুহি একদম বরবাদ করে দিল। রুহান স্টেজের মাঝখানে দাঁড়িয়ে আছে, রাগে তার হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। মেয়েটা তাকে সবার সামনে অপমান করে চলে গেল, তার চোখ লাল হয়ে উঠেছে। অনন্যা অসহায় দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়, কিছু বলারও সুযোগ পায় না। রুহান কিছু না বলে রেগে গটগট করে স্টেজ থেকে নেমে যায়। এদিকে জনি, ঈশান আর সাব্বির চিন্তায় পড়ে গেছে। ওরাই তো জোর করেছিল রুহানকে নাচার জন্য। এখন রুহির এই রিজেকশনটা যেন ওদের গলায় কাটার মতো বিঁধছে। রুহান নামতে জিনিয়া এক দৌড়ে তার সামনে এসে দাঁড়ায়, রাগে গজগজ করে বলে, দেখলি তো কেমন বেয়াদব মেয়েটা, তোকে সবার সামনে অপমান করে দিল। যদি ডান্স করার ইচ্ছে না থাকে তাহলে স্টেজে উঠলো কেন? সব তোকে হেই করার জন্য, বুঝলি? রুহান কোনো প্রতিক্রিয়া দেয় না, একটাও কথা বলে না, শুধু একবার ধীরভাবে তাকিয়ে দেখে। দূরের এক কোণায় একলা দাঁড়িয়ে আছে রুহি, তাকে দেখা যায় না ঠিকঠাক, কিন্তু রুহানের তীক্ষ্ণ দৃষ্টি সরেনি সেদিকে। রুহান স্টেজ ছেড়ে চলে যাওয়ার পরপরই অনন্যা পরিস্থিতি সামাল দিতে মাইক্রোফোন হাতে নেয়, একটু হাসি মুখে বলল, আচ্ছা চলুন আমাদের পরবর্তী কাপলদের ডেকে নিই, মিশমি আর রিক। সবাই হাততালি দেয়। স্টেজের আলো ঘুরে পড়ে মিসমি আর রিকের ওপর। মিসমির ভেতরটা অজানা অস্বস্তিতে ভরে গেছে। এই রিক ছেলেটাকে তার একদমই ভালো লাগছে না, তবুও সে কিছু না বলেই আস্তে আস্তে স্টেজে ওঠে। রিক স্টেজে উঠে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাত বাড়ায়। মিসমি একটু হকচকিয়ে গেলেও হাত রাখে। গান শুরু হলো। গানের তালে রিক মিসমিকে ঘোরাতে লাগলো। কিছুক্ষণ কোমরে হাত রেখে নাচলো, আবার কিছুক্ষণ তার দুই বাহুর মাঝে মিসমিকে নিয়ে মুখটা নিয়ে আসে মিসমির গলার কাছে। তার গায়ের গন্ধ, শ্বাস সবই মিসমির কাছে অসহ্য লাগতে লাগলো। প্রতিটা ছোঁয়া যেন শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে, কিন্তু এত মানুষ সামনে সে কিছু বলতেও পারছে না, কারণ সে জানে ছেলেরা যতই দোষ করুক অভিযোগ উঠবে মেয়েটার দিকে। জনি কোনায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্টেজের দিকে, তার চোখ আটকে আছে মিসমির ওপর। কেন যেন তার একটুও সহ্য হচ্ছে না মিসমির সঙ্গে এই ছেলেটাকে। মনে মনে নিজেকেই প্রশ্ন করছে, আমি তো রাখার সাথে ডান্স করলাম, সমস্যা তো হয় নাই, তাহলে ও করলে আমারে তো জলে কেন? নিজেকে বোঝাতে চেষ্টা করেও পারছে না কেনই অস্বস্তি। রুহিও এক কোনায় দাঁড়িয়ে দেখছে সব কিছু। নিচে রিকের নাচ, তার শরীরে ভাষা, সব কিছুতেই অস্বাভাবিকতা খুঁজে পাচ্ছে সে। তার মন বলছে কিছু একটা ঠিক হচ্ছে না। ঠিক সেই সময় রিক নাচতে নাচতে মিসমিকে এমনভাবে ঘুরে দিল যাতে স্টেজের সামনে থাকা কেউ আর মিসমিকে দেখতে না পায়। রিক এবার আস্তে আস্তে মিসমির পিঠের দিকে হাত বাড়ায়, গাউনের চেনের কাছে। মিসমির গা ঘিনঘিন করে উঠল, শ্বাস ভারী হয়ে এলো, তবুও মুখে কিছু আসে না। হঠাৎ রিক চেনে হাত দিতেই সে কাঁপা কাঁপা গলায় বলে, কই কি কি হয়েছে?
রিক তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ডোন্ট প্যানিক বেবি, একটু ছুঁয়ে দেখছি তোমায়। বলেই হঠাৎ তার গাউনের চেন খুলে দেয়। মিসমির চোখ ছলছল করে ওঠে। সে আতঙ্কে একদম জমে গেছে। পিঠে রিকের স্পর্শে শরীর যেন ছ্যাঁকা খায়। ঠিক তখনই রুহি স্টেজে উঠে আসে। মিসমিকে রিকের থেকে এক ঝটকায় আলাদা করে দেয় আর রিকের গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। স্টেজে মুহূর্তেই এক পিন পড়ার শব্দও যেন শোনা যাচ্ছে। সবাই নিস্তব্ধ। রিক এক হাতে গালে চেপে ধরে রাগে লজ্জায় মুখ লাল করে তাকিয়ে আছে রুহির দিকে। মুহূর্তেই বাকিরা চমকে ওঠে। কেউ বুঝতে পারছে না কি হয়েছে। রুহান কপালে ভাঁজ ফেলে একবার মিসমির দিকে তাকায়, একবার রিকের দিকে। সে কিছুটা আন্দাজ করতে পারছে ঘটনা গুরুতর। জনি তাড়াতাড়ি স্টেজে উঠে আসে এবং রুহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? রুহি রাগে রীতিমতন কাঁপছে। সে রিকের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, এত বড় সাহস হলো কিভাবে আপনার? এতগুলো মানুষের সামনে একটা মেয়ের জামার চেনে হাত দিচ্ছেন? রিক ঢোক গেলে। রুহি কিভাবে বুঝলো সেটা সে বুঝতে পারছে না। ওদিকে বাকিরা যা বোঝার বুঝে গেছে। রিক মিসমির সঙ্গে অসভ্যতামি করেছে, কিন্তু রুহি রিককে ছাড়ে না। সে আরও শক্ত করে রিকের কলার চেপে ধরে চিৎকার করে বলে, কি হলো বলুন? ওর পিঠে হাত ছোঁয়ানোর মতো সাহস হলো কিভাবে আপনার? জনি রেগে যায়। তার মানে এই ছেলে এতক্ষণ ধরে মিসমির সঙ্গে অসভ্যতা করছিল আর সে কিছুই বুঝতে পারেনি। মিসমি ভয় পেয়ে যায়। সে রুহির হাত রিকের কলার থেকে ছাড়িয়ে নিতে কাপা কণ্ঠে বলে, ছেড়ে দে রু। কিন্তু বাকিটা আর বলতে পারে না। তার আগে রুহি জোরে মিসমির গালে একটা চড় মারে। মিসমি ছিটকে গিয়ে জনির বুকের ওপর পড়ে। রুহি এবার মিসমির দিকে তাকিয়ে চিৎকার করে বলে, এই লোকটা শুরু থেকে তোর সঙ্গে অশালীন আচরণ করছিল আর তুই চুপচাপ মেনে নিচ্ছিলি? এত কিসের ভয় তোদের? তার কণ্ঠ রাগে ঘৃণায় কাঁপছে। একটা মেয়ে কিভাবে এতটা ভয় পেতে পারে যে একজন ছেলে জনসমক্ষে তার জামায় হাত দিতে সাহস করে? এই ভেবে রুহির ভেতরে রাগের আগুন জ্বলছে। ওদিকে মিসমি ভয় আর লজ্জায় জনির বুকের শার্ট খামচে ধরে কাঁদতে থাকে। জনি রেগে তাকিয়েছিল রিকের দিকে, কিন্তু মিসমি এভাবে তার বুকে মাথা রাখায় তার হৃদয় কেঁপে ওঠে। সে বুঝতে পারে মিসমি ভয় পেয়েছে আর রুহির জ্বরে আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। জনি তার এক হাত মিসমির পিঠে রাখে, অন্য হাত মিসমির মাথায়। একটা আশ্বাসের মতন একটা নিরাপত্তার দেওয়াল হয়ে দাঁড়ায় সে। ওদিকে রাখা এবার খেয়াল করে জনি আর মিসমির দিকে। সে চোখ ছোট করে তাকিয়ে থাকে। এইভাবে কেন জনি মিসমিকে জড়িয়ে ধরে আছে? কিছুক্ষণ আগেই তো জনিকে মেয়েটা জুস দিয়েছিল, আর এখন জনি এই মেয়েটাকে এভাবে রাখার মনে অস্বস্তি হয়। তার চোখে সন্দেহ, বুকের ভেতরে চাপা যন্ত্রণা। কিন্তু এমন পরিস্থিতিতে সে কিছু বলতেও পারে না, শুধু ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে আর চোখ আটকে থাকে জনির হাতে, যেটা এখনও মিসমির মাথায় রাখা। হঠাৎই স্টেজে জুটো পড়ার ভারী শব্দ শোনা যায়। সবাই চমকে ঘাড় ঘুরিয়ে তাকায়। রুহান উঠে এসেছে স্টেজে। তার চোখ জ্বলছে, ভ্রু কুঁচকে আছে, চোয়াল শক্ত, মুখ থমথমে। বুক ফুলিয়ে হেঁটে আসে সে, কারো দিকে না তাকিয়ে। রুহান এক মুহূর্ত সময় নেয় না। এক লাফে গিয়ে রিকের কলারে দুই হাতে চেপে ধরে। রিকের মুখের সামনে মুখ এনে দাঁতে দাঁত চেপে বলে, সাহস হলো কিভাবে আমাদের বাড়ির গেস্টদের গায়ে হাত দেওয়ার? একটা সপাট ঘুষি গিয়ে পড়ে রিকের গালে। রিক ছিটকে পড়ে যায় মেঝেতে। রিক উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু রুহান আর একটা ঘুষি মারে তার পেটে। রিক কুঁকড়ে পড়ে, মুখ দিয়ে গোঙানি বের হয়। তারপর রুহান ঘাড় ধরে রিককে টেনে তুলে এক ঝাঁকুনি দেয়। রিক আবার ভারসাম্য হারিয়ে পড়ে যায়। চারদিক নিস্তব্ধ, শুধু মিসমির কান্না, রুহির গা কাঁপানো নিঃশ্বাস আর রুহানের তীব্র শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে। রিক কিছু বলতে যায়, কিন্তু রুহান তার চুলে এক চোট টান দিয়ে বলে, মুখ বন্ধ রাখ বাস্টার্ড। রায়ান, ঈশান, সাব্বির তখন তড়িঘড়ি করে স্টেজে উঠে আসে। রায়ান রুহানের কাঁধে হাত রেখে শান্ত গলায় বলে, চল ভাই, ছাড় এবার, ওর শাস্তি হয়ে গেছে। রুহান কিছুক্ষণ চুপ থাকে, চোখ বন্ধ করে শ্বাস টেনে নেয়। তারপর ধীরে ধীরে হাত ছেড়ে দেয় রিকের কলার থেকে। রিক মাটিতে পড়ে থাকে, নিঃশব্দে কাঁপে। স্টেজের নিচে দর্শকরা তখন স্তব্ধ।
কেউ হুঁশ না পেয়ে তাকিয়ে আছে। কেউ কেউ এগিয়ে গিয়ে রিককে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছে।